আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু ভিন্ন চেয়ারে আছি। সবসময় জুবাই ভাই বসে আমাকে প্রশ্নের বানে জর্জরিত করে, আমি উত্তরগুলি দেই। আমি চাচ্ছি এখন একটু জুবাই ভাইকে প্রশ্ন করে দেখি আমি কতটা কাবু করতে পারি। জুবাই ভাই, আপনার সাথে ভাইজান কিছু কথা বলতে চাই। ভাইজান হ্যাঁ, আপনি তো আমাদের সেলটা দেখেন, জি হ্যাঁ, এবং সবাই জানে যে জি আপনি সেলে কেমন। জি আমি যেহেতু অ্যাকাউন্টসে আছি এবং স্ট্যাটিস্টিকটা আমার কাছে থাকে, সো আমি আমার অ্যানালাইসিস করে দেখছি, যেহেতু আমার বছর শেষ আমাকে অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়। তো অ্যানালাইসিস করে দেখলাম যে জুন মাসে আমাদের ঈদ গেল জুনের 30 তারিখ, হ্যাঁ। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা আমাদের টোটাল সেলের প্রায় 25% কাভার করছি। জি আবার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ, মানে এই 3 মাসের মধ্যে আমরা অলমোস্ট আরো 50% অ্যাড করছি, মানে 25 + 60 50 75% অফ আওয়ার টোটাল সেল আমরা মার্চের মধ্যে শেষ করছি। জি এবং এপ্রিল মে জুন এই 3 মাসে আমরা 25% বাকি রেস্ট, মানে আমাদের যে একটা টার্গেট ফিগার আছে সেটা আমরা এক্সপেক্ট করতেছি। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি আপনার 100% সেলের এই যে একটা সেগমেন্টটা, এটা কি আপনি কোনো প্ল্যান করে করছেন, বা আপনার এই সেলের পিছনে আপনার ইয়েটা কি? দেখেন শাওন ভাই, এখানে ব্যাপার হলো, এখানে প্রথম কথাটা বলি, সত্য কথা, সেটা হলো আমাদের দুর্বলতা, আচ্ছা, উইকনেস। ফার্স্ট অফ হলো আমাদের ল্যাক অফ টাকা। সোজা কথা, ডেফিনেটলি আমি অ্যাকাউন্টসে আছি, এটা আমি অ্যাসিওর করতে ল্যাক অফ পারি। টাকা। আসলে এই সেক্টরটা আমি একটু ইজি করে দিই, এই সেক্টরটা যত টাকা ঢালবেন ততই কম। কত টাকা? এখন আমাদের হয়েছে কি, ওই মানে মনে করে আমাদের সীমিত টাকা, তো তো আমাদের সবসময় চেষ্টা থাকে আপনাদের মানে আমাদের ম্যানেজমেন্ট, আমি তো ম্যানেজার একটা পার্ট, আমাদের সবার তরফ থেকে ডি ড্রাইভ থাকে যেন আমরা টাকাটা রোল করতে পারি। 5 টাকায় যদি 50 পয়সা প্রফিট করে 5 টাকাকে 5 বার রোল করা যায়, তাহলে কিন্তু 2.5 টাকা প্রফিট হয়ে যায়, হুম, রাইট? এক্স্যাক্ট। তো আমাদের বেসিক টার্গেট থাকে এইটা। তো এখন যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন আছে, কম বেশি শুরু হয়েছে ঢাকায়, স্পেশালি ঢাকায়, ঢাকা কেন্দ্রিক, যেখানে আপনার গরুটা কোরবানি ঈদের, এক কোরবানি ঈদের পরে আরেক কোরবানি ঈদের গরুর বুকিং দেওয়া। এই গরুটা ইউজুয়ালি এখন পর্যন্ত নর্মাল কেসে বড় গরু যেগুলা, দ্যাট মেক্স ইট 4 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, এই সেগমেন্টে যে কাস্টমাররা আছেন, ওনারা বছরব্যাপী গরুটা কিনেন, এসে দেখেন এরকম। ইউজুয়ালি আমাদের 5 বছরের স্ট্যাটিস্টিক্স বলে রমজান ঈদের পরে বড় গরুর সেলের সংখ্যা কম। বড় গরুর সেল ইউজুয়ালি আমাদের রমজান ঈদের আগে বেশি হয়, পরে কম হয়। এখন ছোট গরুর ক্ষেত্রে আমরা কিন্তু 3 বছর আগেও আমরা ছোট গরু এই ঈদের 2 মাস আগে, 3 মাস আগে আনতাম। আমরা তখন আসলে ফিডিং ম্যানেজমেন্টটা বা আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা আমাদের এখনকার মতো ছিল না, রাইট? 2 বছর আগে আমরা প্রথম ডিসেম্বর মাস থেকে ছোট গরু বিক্রি করা শুরু করি, এবং রেসপন্সটা আসলে ওভারওয়েলমিং রেসপন্স। ট্রিমেন্ডাস। ওভারওয়েলমিং রেসপন্স, কারণ আমাদের বাংলাদেশের আমার আপনার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের অনেকের শখ থাকে আমরা একটা খামার থেকে গরু কিনবো, বছর ধরে পালবো, যেটা আসলে সত্যিকার অর্থে ঢাকার কোনো আগ্রহী এই গরুগুলা ঈদের একেবারে আগে ছাড়া কেউই আনেন না। এটা তাদের বিজনেস আইডিয়া, আমি খারাপ ভালো বলছি না, তাদের বিজনেস প্ল্যান। তো আমরা বা পলিসি আমরা চেষ্টা করে, আমরা আমাদের প্রথম কিন্তু আমরা শিওর ছিলাম না যেটা আমরা প্রফিট করতে পারবো কিনা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রথম বছর আমরা এই ছোট গরুর বেশিরভাগই লস করেছি। কিন্তু আসলে একটা বড় ভেঞ্চার নিয়ে কাজ করতে গেলে শুরুর লসটা একসেপ্টেবল। এটা আমাদের হ্যাঁ, ক্যালকুলেশনে থাকে। যে রেসপন্সটা আমরা পেয়েছি, আমাদের মার্কেট ব্যাপ্তিটা যেভাবে মানে যেভাবে ব্যাপ্তি হয়েছে, আমাদের টোটাল আমাদের নাম বলেন, আমাদের পরিচয় বলেন, আমাদের এটা কিন্তু এই ছোট গরুর কল্যাণেই। হুম। বড় গরুতে আমরা কোনো পায়োনিয়ার না বা কোনো কিছু না, বড় গরু আমাদের শখানেক বড় গরু থাকে, কাস্টমাররা কেনেন, ইনশাআল্লাহ বড় গরু কিছু বিক্রি করছি আমরা এখন। কিন্তু বড় গরুতে কম্পিটিশন অনেক, সত্যি কথা বলতে গেলে। বড় গরুতে আমাদের মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, গাজীপুর, টঙ্গী, সাভার যত খামার আছে সবারই বড় গরু আছে। ছোট গরুর মার্কেটটা অনেক ইজি। ছোট গরুর কাস্টমাররা মানে খুবই উইলিংলি বুকিং দিতে চান, কারণ সবারই তো ইচ্ছা থাকে যে আমি গরুটা পেলে পুষে। এখন এক্ষেত্রে আমার যেটা চিন্তা থাকে যে আমি যদি আমার 70, ধরেন আমি যদি 500 গরু বিক্রি করতে চাই, আমি যদি, এটা খুব সহজ হিসাব, আমি যদি এবছর, দ্যাট মিনস 25 সালের কোরবানির জন্য ডিসেম্বর পর্যন্ত আমি যদি 200 গরু বিক্রি করতে পারি, জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমি আরো 400 গরু বিক্রি করতে পারবো। আলহামদুলিল্লাহ, yes। তার মানে
আমি এই 6 মাস যা বিক্রি করবো ওই 6 মাস তার ডাবল বিক্রি করা সম্ভব। যত ঈদ কাছে আসবে তত বেশি মানুষের মানে ফুটস্টেপটা বাড়বে। দেখেন একটা সময় ছিল যে আমাদের আমাদের প্রথম 3 বছর শুধু টার্গেট ছিল যে আমরা জাস্ট অনলি প্রচারটা বাড়াবো। তখন আমাদের কিন্তু সত্যিকার অর্থে যেটা আমরা আইটি সেক্টরে ওয়াকিং কাস্টমার বলি, ওয়াকিং কাস্টমার ছিল না। ওয়াকিং কাস্টমার ছিল না মানে তখন আমাদের এখানে কেউ আসলে ফোন দিয়ে আসতো, তার মানে কেউ একজন আসছে আমি রেডি। আজকের দিনে শাওন ভাই, আজকের দিনে দুপুরে বিকালে যে কাস্টমারগুলো আসলো কেউ কি ফোন দিয়ে এসেছিল না? তার মানে একটা মার্কেটের মতো, যেমন ধরেন আপনি বসুন্ধরা সিটি, আইডিবি ভবন, যেটাই বলেন না কেন, ওখানে কিছু কিন্তু ওয়াকিং কাস্টমার থাকে, বেশিরভাগ 90% ওয়াকিং কাস্টমার থাকে। আমরা সব সময় চাই ওয়াকিং কাস্টমার। দেখেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনাকে মোহাম্মদপুরে একটা খামারে যাওয়া আর আমার খামারে আসা এক কথা না। মোহাম্মদপুর ঢাকার ভিতরে অথবা কেরানীগঞ্জ ঢাকার খুব কাছে, আমার খামারটা কিন্তু ঢাকা থেকে 10 মিনিটের রাস্তা হলো ঢাকার একটু বাইরে। একজন মানুষকে কষ্ট করে আসতে হয়। আমি একটু অ্যাড করে দিই সেই সাথে, আপনি যখন মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাবেন, যেহেতু এটা আমাদের ক্যাটেল হাব, তো আপনার মাথার মধ্যে থাকবে যে আমি এই খামার থেকে বের হয়ে ওই খামার থেকে বের হয়ে ওই খামার, আপনি 10টা খামার ভিজিট করতে পারবো। জি, কিন্তু আপনি যদি কেরানীগঞ্জে যাবেন যখন, কিন্তু 100 খামার, হ্যাঁ, আপনি মানে আপনার মাথায় থাকবে যে আমার টাইমটা ওয়েস্ট হবে না। এখন আপনি যখন আমার খামারের দিকে আসতে চাচ্ছেন, তখন কিন্তু দেখা যায় যে এখানে খামার নাই বলবো না, আছে 2-3টা, কিন্তু আপনাকে আপনার সময়টা অ্যালট করতে হবে প্রয়াসের জন্যই। মানে সেরকম রিনোন খামার। তো একজন কাস্টমার, আমার সবচেয়ে অ্যাডভান্টেজ বলবো, আমি ডিসঅ্যাডভান্টেজ বলবো না, একজন কাস্টমার যখন ওয়াকিং কাস্টমার যখন আমার এখানে আসেন, উনি যখন কষ্ট করে আসেন, উনি কোরবানির গরু পারচেস করার জন্য প্রিপেয়ার হয়ে আসেন। এটা 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 এখন আমি ভালো প্রোডাক্ট দেই কি না দেই, আমার প্রোডাক্ট খারাপ না ভালো, আমি সার্ভিস ভালো না খারাপ, কমিটমেন্ট রাখি কি না রাখি, এটা তো পরের কোশ্চেন। ফার্স্ট তো আপনাকে আসতে হবে। তো এই আসার জন্য আমার সব সময় প্ল্যান থাকে যে আমি ডিসেম্বর পর্যন্ত যা সেল করব তা বাকি 6 মাসে তার ডাবল সেল করব। আমি যদি এখন আপনি যদি আমাকে টার্গেট দেন, টার্গেট আপনার তরফ থেকে আসে যে ভাই আপনাকে 500 গরু 600 গরু সেল করতে হবে, তার মানে 600 গরু যদি আমাকে সেল করতে হয়, আমাকে বিফোর ডিসেম্বর 200 গরু শেষ করতে হবে। মানে সেগমেন্টে আসলে তো নাম্বার একদম অ্যাকুরেট হয় না, কম বেশি হয়, কিন্তু আমার এই টার্গেট যদি 200 গরু আমার সেলের টার্গেট থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, 200 গরু সেলের টার্গেট থাকলে আমাকে 300 গরু টার্গেট নিতে হবে, নাহলে 200 গরু সেল হবে না। 300 টার্গেট থাকলে আমরা 200 বা 250, হ্যাঁ, 250 টাচ করতে পারবো। জি ভাই, আরো কিছু প্রশ্ন আছে, আমি জানি না কয়টা করতে পারবো, ভিডিও বেশি লম্বা করবো না। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এইটা তো স্পষ্ট, সেটা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ 75% যখন সেল করে ফেলছি, তখন অনেক খামারি আছে নতুন করে মানে কোমর বেঁধে নামছে যে হ্যাঁ এখন আমাদের ঈদে গরু বিক্রি করতে হবে। হ্যাঁ, এখন তার যেহেতু এটা খামারি কথন, হ্যাঁ, আমি খামারিদের উদ্দেশ্যে বলতেছি, ক্রেতাদের উদ্দেশ্যে কথা না। আমার খামারি বাইরে যদি উপকৃত হয়, যদি একজনের উপকৃত হয়, আমরা মনে করবো আমাদের ভিডিওটা সাকসেসফুল। এখন এই যে যারা বিক্রিটা শুধুমাত্র ওরিয়েন্টেড, মানে কোরবানি ওরিয়েন্টেড করে, যে এই মানে লাস্ট 30 বা 45 দিনের জন্য একটা সীমাবদ্ধ করে ফেলেন, তাদের উদ্দেশ্যে কি আপনাদের কিছু বলা আছে কিনা? দেখেন, আমি যে জিনিসটা বুঝি, আমারটা যে ঠিক তা তো না, আমি যেটা বুঝি যে আমি যত সময় পাবো আর আমার প্ল্যানটাকে তত বেশি এক্সিকিউট করার সুযোগ থাকবে। সহজ হিসাব একটা কথা ভাই, আমি যখন একটা প্রোডাক্ট কিনবো বিক্রি করার জন্য, আমি যেমন চিন্তা করবো প্রোডাক্টটা আমি কার কাছে বিক্রি করবো, সেই প্ল্যানটা আমার ব্যাগে থাকতে হবে। এক, প্রোডাক্ট আমি কিভাবে বিক্রি করবো, কখন বিক্রি করব, সেই জিনিসটা যদি এক্সাক্ট আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমি প্রফিট করতে পারবো না। কেমন, আমি যদি একটা গরু কিনি 5 লক্ষ টাকা দিয়ে, আমার যদি টার্গেট থাকে 6 মাস পালবো, 6 মাস পালতে যদি আমার 2 লাখ টাকা খরচ যায়, 7 লাখ টাকা ধরলাম, আমি 7.5 লাখ টাকা বিক্রি করবো। 7.5 লাখ টাকা বিক্রি যদি টার্গেট থাকে, সেটা যদি 6 মাসের জায়গায় 8 মাস হয়, আমার কিন্তু তখন প্রোডাক্টটা লসে চলে যাবে বা বেনিফিট হবে। আমি যেটা বলতে যাচ্ছি যে যেই সমস্যাটা হয়, যারা বাংলাদেশের কাস্টমাররা এখনো অ্যাগ্রো থেকে কিনতে ইউজ টু না, এটা হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি হাট খারাপ অ্যাগ্রো ভালো এই জাতীয় কথাতেই যাচ্ছি না, যার যে যেখান থেকে কিনেন, একটা সুস্থ গরু কুরবানি দেওয়াটা বড় কথা। এখন কোশ্চেনটা হলো, যারা ইউজুয়ালি অ্যাগ্রো থেকে কেনেন, তারা কিন্তু 3 মাস আগে থেকে অ্যাগ্রো কেনার চেষ্টা করেন। নর্মাল কেসে 3 মাস হোক, 1 বছর হোক, 6 মাস হোক, এতে কেনার চেষ্টা করেন। আপনি 45-30 দিনের যে কথাটা বলছেন, তার মাসে যদি রেডিটা করেন, মানে রোজার ঈদের পরে, তখন কিন্তু একটা হাটের ব্যাপার চলে আসে। ঈদের 15-20 দিন আগে গেলে কিন্তু হাটের একটা ব্যাপার চলে আসে। তখন আসলে
আপনাকে তখন আপনার কম্পিটিশনটা আরো বেড়ে যায়। আমার কাছে পার্সোনালি মনে হয় ইফ ইউ আর নট আ ব্র্যান্ড, বাংলাদেশে কয়েকটা খামার আছে আসলেই ব্র্যান্ড, এটা অস্বীকার করা যাবে না, আমরা না আমাদের কথা বলছি। আমি অবশ্যই এখানে সাদেক এগ্রোর কথা বলবো, এখানে আলমদিনার কথা বলবো, ওনারা ব্র্যান্ড, হ্যাঁ ওনারা অনেক পুরো আগে থেকে শুরু করেছেন, ওনাদের সাথে আমাদের মতো ক্ষুদ্র কখনোই কম্পেয়ার হয় না। তা এখন ব্যাপারটা হলো যে ওনাদের ব্যাপারটা ডিফারেন্ট, ওনার মতো করে যদি আমি চিন্তা করতে চাই আমি কিন্তু বিক্রি করতে পারবো না, পারবো না, ডেফিনেটলি না। আলমদিনা কিংবা সাদেক এগ্রো একদিনে হয়নি, অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের পরিশ্রম, সেই পরিশ্রমটা আমাদের করে আগাইতে হবে। আচ্ছা একটু বলি, এখন দেখেন ওনারা ঈদের 7 দিন আগে 10 দিন আগে বিক্রি করতে পারেন, এটা আমি কিন্তু পারবো না। সো আমার স্ট্র্যাটেজি আমার শেষ করতে হবে, ট্রেডিং এর দিকে চলে যায়। আচ্ছা, তার মানে আমাদের চিন্তা করতে হবে যে আসলে ট্রেডিং এর দিকে ব্যবসাটা, মানে যেহেতু কুরবানি ওরিয়েন্টেড ব্যবসা যদি হয় সেক্ষেত্রে একটু লং টার্ম চিন্তা করলে ভালো হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ঈদের আগে আগে, যেমন এখন আমরা বিশেষ করে এই গত 10-12 দিন ধরে আপনি এবং রিফাত প্রচুর ফোন পান, আমি জানি, কারণ যেহেতু আমরা একসাথেই থাকি। সেটা হচ্ছে বিভিন্ন প্রান্তিক খামারি বলেন বা বিভিন্ন লোক, মানে মানে শহর থেকে আপনাদের কাছে ফোন দেয় যে ভাই আপনারা কি গরু নিচ্ছেন কিনা, আমার কাছে 2টা বড় গরু ছিল কিংবা 2টা ছোট গরু ছিল। এখন তারাও তো খামারি, তাদের উদ্দেশ্যেও আমাদের কিছু বলার আছে। তো তারাও তো খামারি, এই যে তারা যে একটা প্রচেষ্টা করে আমাদের কাছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপারক থাকি। হ্যাঁ, কেন অপারক থাকি এবং তাদের করণীয় কি, এই ব্যাপারে যদি একটু সত্য বলবো ভাই, একদম এক্সাক্ট সত্য বলি ভাই, সত্য বললে আমার হয়তো ম্যাক্সিমাম 2-2.5 মিনিট সময় লাগবে। ভাই আপনি প্রথম কথা হলো আপনি বিজনেস করতে নামছেন, আপনি সত্য কথা বলেন, 1 নাম্বার। যদি না জানেন তাহলে বইলেনই না, প্রথম কথা। গত বছর একবার আপনারা গিয়েছেন বা ঢাকার বাইরে, আমাকে এক ভদ্রলোক ফোন করেছেন, আমি জিজ্ঞেস করেছি, উনি আমাকে একটা গরুর ভিডিও পাঠিয়ে বলেছেন ব্রাহ্মা ক্রস, আমি দেখি ফ্রিজিয়ান। এরপর আমাকে বলেছেন গরুর ওজন 50 মণ, 2000 কেজি, যেখানে পৃথিবীতে এখন পর্যন্ত 2000 কেজি হয়নি। তো এই ধরনের অবাস্তব কথাবার্তা বললে তো হবে না ভাইজান, 1 নাম্বার। সেকেন্ড অফ অল হলো আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স আছে, আমরা যে গরু তার বাসায় বসে 7 লক্ষ টাকা বলে এসেছি ঈদের 8 মাস আগে, সেই গরু উনি ঢাকায় এনে ঈদের আগে রাত্রে 3-4 লাখ টাকা বিক্রি করেছেন, হয়েছে। তো উনাদের অ্যাটিটিউড এবং উনাদের বাড়িতে গেলে ওনারা কিরকম আচরণ করেন, কিছু কিছু ক্ষেত্রে, সবাই না, আমি অবশ্য সবাই না, তো ওনারা কিরকম আচরণ করেন, ওনারা ভাবেন ঢাকায় ওনারা গরু বিক্রি করে বাড়ি করবেন। এভাবে আসলে চিন্তা করলে হয় না, এটা বিজনেস। আপনি খামারির কাছে বিক্রি করেন আর যার কাছে বিক্রি করেন, আপনি যখন গরুটা পেরেছেন তারপর যখন কিছু টাকা লাভ হবে একটা ছেড়ে দেওয়া উচিত, প্রয়োজন ওটা ছেড়ে দিয়ে আরেকটা গরু কিনে আবার প্রফিট করা উচিত। তো এই জিনিসগুলা, এবং আপনি যদি গরুর ওজন না জানেন বললেন না, কিন্তু আপনি গরুর ওজন জেনে, আমি গতকালকে একজন স্বনামধন্য ইউটিউবারের ভিডিও দেখছি, যিনি একটা খামার করেছেন রিসেন্টলি, সেই খামারে উনি বলছেন ওনার গরুর ওজন 550 কেজি। আমি ক্লিয়ারলি জানি যে গরুর ওজন 550 কেজি না, কিন্তু উনি এই ধরনের কথাবার্তা কেন বলবেন? উনি তো স্কেলে মাপেন নাই। যেরকম ধরেন আমাদের রয় মানিক ভাই কয়েকদিন আগে খামার করেছেন, প্রত্যেকটা গরুর স্কেলের ভিডিও দিয়েছেন, আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি। রয় মানিককে বলেছি যে মানে এটাই হওয়া উচিত। এই যুগে এসে আপনি কখনো পিছনে পড়ে থাকতে পারেন, আপনি যদি ওয়েট না জানেন আপনি বলেন আমি জানি না, সিম্পল কথা, আমি জানি না, আনুমানিক আমি জানি না এটা। তো আমার কথাটা হলো যে আপনি ওজন 50 মণ, 60 মণ, 40 মণ, এটা ভাই 1000 কেজি একটা বিশাল গরু, এটা তো সহজ না। এটা 1 নাম্বার কথা। দ্বিতীয় কথা হলো আপনি খামারিদের কাছে বিক্রি করেন আর কাস্টমারের কাছে বিক্রি করেন, যার কাছে বিক্রি করেন না কেন, আপনি বিশাল লাভের আশা না করে যা বিক্রি করবেন তার আশেপাশে দাম চান। 10 লাখে বিক্রি করলে 8 লাখে বিক্রি করলে 10 লাখ টাকা দাম চান। কাস্টমার যদি আপনাকে মিনিমাম প্রফিটটা অফার করে সঙ্গে সঙ্গে ছেড়ে দেন, প্রয়োজন হলে আবার কিনে আবার প্রফিট করেন, রোলিং করেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনি যাদের কাছে এক্সেস করতে পারবেন, যাদেরকে বিক্রি করতে পারবেন। আমার খামারে যারা আসবে তারা কখনোই দিনাজপুরের একটা খামারে যাবে না, বা মোহাম্মদপুরের বড় বড় খামারে যারা যাবে তারা কখনোই আমার খামারে আসবে না। এটা বাস্তবতা ভাই। পৃথিবীতে আপনি আমাকে গালি দিতে পারেন, মারতে পারেন, হ্যাঁ আপনি গালি দিতে পারেন, মারতে পারেন, যেগুলো পৃথিবীতে সমস্ত প্রোডাক্টের সেগমেন্টেশন আছে, সমস্ত প্রোডাক্টের ব্র্যান্ড আছে, এটা আপনি অস্বীকার করলেও থাকবে, না করলেও থাকবে। আপনি আমাকে ফেসবুকে যা তা গালি দিতে পারেন, কিন্তু সেটা তাতে করে এটা চেঞ্জ হবে না, এটা পৃথিবীতে আছে। তো এই সত্যগুলো মেনে নিয়ে আমি যদি বুদ্ধিমানের মতো স্মার্টলি কাজ করি, অবশ্যই এটা প্রফিট করা সম্ভব। টাইমিং এর ব্যাপারটাই কিছু বলেন। টাইমিং যেমন আমি মানে বলি, এই যে 10 দিন আগে বলতেছে, আমার হাতে সময় আছে 30 দিন। সো এই 30 দিনটাকে আমরা যারা খামারি, 30 দিনটাকে আমরা ভাগ করে হচ্ছে 20 দিন হচ্ছে আর সেল করব ম্যাক্সিমাম, লাস্টের 10 দিন হচ্ছে আমি ডেলিভারি নিয়ে, মানে আমি আমার
ফুল কনসেন্ট্রেট করবো। তখন যদি ওয়ার্কিং কিছু কাস্টমার থাকে আমি বেল সেল করবো বা করবো না, তাই না? সো আমার হাতে আছে 20 দিন, সো আর 10 দিন। এই 30 দিন আগে যখন উনি আমাকে ফোন দিচ্ছে, হঠাৎ করে আমি চিনি না, হ্যাঁ, আমার সাথে তো পরিচয় নাই আপনার, সো আপনি হঠাৎ করে ফোন দিয়ে বললেন ভাই গরুটা নেন। এই 30 দিন আগে কি আমাদের পক্ষে গরু নেওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। এবং তার কারণ হচ্ছে আপনি বলেন। এবং বলি আমাদের পেজে, আমাদের হোয়াটসঅ্যাপে ওনারা গালিগালাজও দেন, হ্যাঁ আপনারা কেনেন আমাদের খাবার। আরে ভাই 30 দিন আগে আমি একটা 800 কেজির গরু কিভাবে কিনবো ভাই? কেন কিনবো? কেন কিনবো? আমার তো ওই কাস্টমারটা থাকতে হবে ভাই। আমি একদম সত্য কথা শাওন ভাই, আমাকে মাফ করবেন, আমি বুলশিটিং করতে চাচ্ছি না। মানে আমি দেশের উন্নয়নের জন্য, আমি মানুষের উপকারের জন্য এসব কথা না। সবার আগে মোটিভ হলো আমি ব্যবসা করতে এসেছি ভাই, আমি চ্যারিটি করতে আসিনি। আমি হ্যাঁ আপনার আমাদের কিছু সিএসআর আছে, আমরা মনে করি এটাও তো একটা সিএসআর এর অন্তর্গত, যে আমাদের যে কর্পোরেট মানে একটা ইয়ে আছে, হ্যাঁ। তো আমরা এই যে খামারিদের জন্য যে আমাদের এই মানে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতেছি, এটাও আমাদের রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে, ঠিক আছে? দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, বাট চ্যারিটি করতে আসে না। এক্স্যাক্টলি শাওন ভাই, আমি আজকে দুপুরে আপনার সাথে একটা কথা বলছিলাম, শুরু করছিলাম শেষ হয়নি। শাওন ভাই, উদ্যোক্তা অনেক বড় পরিচয়। আপনি যখন আমি গলা ফুলায় বলবো আমি উদ্যোক্তা, নিজে কিছু করি, সেটা আমি চা বিক্রি করি, নিজে কিছু করছি, রাইট? নিজে কিছু করি। আমি গলা ফুলায় সারা বছর বলবো উদ্যোক্তা। আমি ঈদের 1 মাস আগে এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাবো, দেশের শিল্পপতিদের কাছে সহায়তা চাবো। আমার প্রোডাক্ট এমন কেন হবে যে আমার কারো কাছ থেকে হেল্প নিতে হবে? আমি তো উদ্যোক্তা, সেটা আমি ছোট হই, বড় হই, চা বিক্রি করি, বাদাম বিক্রি করি, আমি আমার নিজে করছি। আমি কেন আরেকজনের কাছে সাহায্য নিব? আমার প্রোডাক্ট ভালো, আমার ভালো দাম, আপনি আমার কাছ থেকে ভালো লাগলে কিনবেন। আমি আরেকজনের কাছে সাহায্য চাচ্ছি, আমি তো ভিক্ষা করতে বসি। সমস্যা হয়ে যায় কি, গরুটার দাম আমরা চাই আকাশচুম্বী 10 লাখ টাকা, গরুর অ্যাকচুয়াল ভ্যালু আছে 3 লাখ টাকা, আমরা 10 লাখ টাকা চাই। সেখান থেকে পরে দেখা যায় যে আমরা আসলে 3 লাখ টাকা বেচতেই রাজি, কিন্তু ওই যে 10 লাখ টাকা বলে চিন্তা করে ফেলছি জিনিসটা, তখন দেখা যায় যে একটা প্রবলেম হয়। সেই সাথে আরেকটা কথা বলি, যে আপনার যদি প্রোডাক্ট আসলেই থাকে বিক্রি করার মতো, তাহলে আপনি রাউন্ড দ্য ইয়ার বিভিন্ন খামারিদের সাথে যোগাযোগ রাখবেন, সম্পর্ক করবেন একটা, যে ভাইয়া আমি তো খামারি, আমি গরু পালতেছি, ইনশাল্লাহ ঈদের আগে আপনাদের সাথে দেখা করবো। এরকম করে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন, তাহলে হয় কি যে একটা সময় যে আপনি আমাকে বললেও বলতে পারবেন যে ভাইয়া আমার একটা গরু আছে, আমার গরুটার ব্যাপারে কি চিন্তা করলেন, বা আমি তো সেল করবো। সেল করার আপনি তো সেল করতেই হবে, মার্কেটিং আপনাকে করতেই হবে, রাইট? তো আপনি যদি আমাকে 30 দিন আগে ফোন দিয়ে বলেন ভাই আমার একটা গরু আছে, আমি আপনাকে চিনি না, সো আমি 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 কিন্তু আপনার জন্য সেই কষ্টটা করবো না, হ্যাঁ। সো আমিও চেষ্টা করবো যে রিস্ক ফ্রি থাকার জন্য, বাট আপনার সাথে যদি আমার রাউন্ড দ্য ইয়ার একটা সম্পর্ক থাকে, সম্পর্ক হওয়ার জন্য তো লেনদেন দরকার নেই। আপনার সাথে কথা হবে, হাই বাই হবে, আপনি মাঝে মাঝে ছবি পাঠাবেন, ওকে আমার মাথায় থাকবে ওকে যে মিস্টার এক্স এর কাছে তো এরকম একটা গরু আছে, আচ্ছা আমার কাস্টমার সেলের মধ্যে অমুকের এরকম একটা চাহিদা আছে, তখন আমি হয়তো বা আপনাকে ফোন দিয়ে বলবো যে ভাইয়া আপনার যে গরুটা আছে বিক্রি করবেন, কতটা বিক্রি করবেন বা কিছু আছে একটা নেগোশিয়েট করে আমি নিয়ে নিতে পারি। কিন্তু আপনি 30 দিন আগে হঠাৎ করে উদয় হয়ে আমাকে ফোন দিয়ে বলবেন ভাই আমার গরু নেন, আবার আমি যদি বলি যে না ভাই ইন্টারেস্টেড না, তখন ওদের অনেক দাম বা ওনারা অনেক অহংকারী, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ঠিক হয় না। সো আপনাদের প্রতি আমার একটা মানে পরামর্শ থাকবে, সেটা হচ্ছে রাউন্ড দ্য ইয়ার, অথবা ঈদের পরে আপনি ফোন দেন, মাসে 2 মাসে একবার করে ফোন দেন, একটা সম্পর্ক রাখেন, একটু হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দেন, দেখেন যে ভাইয়া এই যে গরুটা কিরকম পাচ্ছে, বা এই যে এই গরুটা সুন্দর হবে কিনা, এরকম যদি একটা সম্পর্ক রাখতে পারেন, আমার মনে হয় যে আপনারা ভবিষ্যতে একটা ভালো মার্কেটিং এর লাইন পাবেন। কিন্তু ওই যে 30 দিন পর্যন্ত আপনারা গুহায় লুকায় রাখবেন, সরি ফর দ্য ওয়ার্ড, যে গুহায় লুকায় রাখবেন, 30 দিন আগে হঠাৎ করে টিচিং ফাঁক করে বের করে নিয়ে আসবেন, তখন আপনারা বিপদে পড়বেন। তো এই জন্য একটা সম্পর্ক আগে থেকে আমার মনে হয় মানে শাওন ভাই আসলে এখানে আসলে আমি কারোর এগেইনস্টে না, মানে না বলে পারে না, যে কোনো অ্যাশ কালারের গরু মানে সেটা ব্রাহ্মা ক্রস, মানে আপনাদেরটা ব্রাহ্মা ক্রস, আমাদেরটা ব্রাহ্মা ক্রস, আপনার গরু আমারটা গরু না ভাই। এ ধরনের মানে ইমোশনাল কথা বললে হবে না। বিজনেস ইজ বিজনেস। আমাদের দেশে প্রবলেমটা কি ভাই জানেন? আমাদের দেশে যেদিন আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছি, যেদিন ক্লোজ আপ ওয়ানে দেখেছি নোলক বাবু চ্যাম্পিয়ন হয়েছে, সেদিন আমি বুঝতে পেরেছি যে এদেশে আর্থিক অসচ্ছলতা অনেক সময় অনেক জায়গায় খুব বড় অস্ত্র হিসেবে কাজ করে। আজকে আমরা হয়তো সচ্ছল ফ্যামিলি থেকে এসেছি, এই জন্য আমাদের কথা কি ইমোশনালি বলবেন না। একজন প্রান্তিক খামারি যে যখন কান্নাকাটি করবেন গাবতলীতে, তখন ঠিক হ্যাঁ আমরা প্রান্তিক, এরা কর্পোরেট খামারি, সিন্ডিকেট করে বিভিন্ন গালিগালাজ আমাদেরকে সহ্য করতে হয়। বাট সত্য হলো ভাই, বিজনেস ইজ বিজনেস। আপনার প্রোডাক্টকে আপনাকে এমনভাবে স্ট্রংলি রেডি করতে হবে যে কাস্টমার কিনবেন, এবং প্রোডাক্টের সাথে আপনার মার্কেটিংটা এমনভাবে করতে হবে। এখন এমন না যে আপনি কুষ্টিয়ার একটা গ্রামে থাকলে সেখান থেকে মার্কেটিং করতে পারেন না, সবকিছু অ্যাভেলেবল আছে, আপনি সেখান থেকেই করতে পারেন। যাই হোক,
আমি কেউ যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন, আমি হয়তো মানে আমাদের কথা কোনো অফেন্সিভ কিছু ছিল না, আমরা সত্যটা বলার চেষ্টা করেছি। এই খামারে কি আপনি প্রান্তিক খামারে কি স্থান দেন নাই? এই খামারে কি আপনি প্রান্তিক খামারে কি স্থান দেন? আমি এই খামারে একজন প্রান্তিক খামারিকে স্থান দিছি। আমার একজন প্রান্তিক খামারি 2টা গরু নিয়ে আমার খামারে আসছে, উনি গরু বিক্রি করবে বলে। উনি আসার পরে গাড়ি ভাড়া আমি দিয়ে দিছি, উনি আসার পরে গাড়ি ভাড়া আমি দিছি। উনি আমার খামারে গরু 2 দিন রাখছে। উনি গরু যখন নিয়ে আসে তখন 2টা গরুর ওজন বলছিল 2500 কেজি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওয়েট স্কেলে মাইপা 1400 কেজি পর্যন্ত পাইছিলাম, খুব কষ্ট করে। দুইটা মিলে যাই হোক, তাতেও আমরা ডিসার্টেড হই নাই। ওনাকে বলছি কোনো সমস্যা নেই, আমাদের কাস্টমাররা আসবে, গরু দেখাবো। যখন ঈদের 10 দিন আগে হাট শুরু হয়েছে তখন উনি কান্নাকাটি শুরু করলো, বাবা আমার কাছে টাকা পয়সা নাই, আমি হাটে যাব, আমাকে 10,000 টাকা ধার দাও, আমি হাটে যাইয়া ইয়া করব, এই গরুগুলি বিক্রি করব, বাড়ি থেকে টাকা আসবে, আমি তোমাকে টাকা দিয়ে দেব। এখন একজন বয়স্ক প্রান্তিক খামারি, উনি অনেক বয়স ছিল, আমি ওনাকে 10,000 টাকা পকেট থেকে দিয়ে বললাম যে যান, সমস্যা নেই, দিয়ে দিন। তো আসার ভাড়াও আমি দিলাম, এখান থেকে হাটে যাওয়ার ভাড়াও আমি দিলাম, মাঝখানে যে খাওয়াইলাম সেটাও আমরা খাওয়াইলাম। তারপরে ফলাফল হচ্ছে উনি ওখান থেকে গরু বিক্রি করে চলে গেছে। আমার এখানে দাম এক্সপেক্ট করছিল সম্ভবত, আমার মনে নাই। মজার কথা হচ্ছে এখানে যে দাম হয়েছিল তার থেকে কম দামে উনি হাটে বিক্রি করেছেন, অনেক কম দামে বিক্রি করছে। বিক্রি করে সম্ভবত একটা বিক্রি করতে পারছে, একটা করতে পারে নাই। কিন্তু ওই যে আমি যে টাকাগুলো দিয়েছি সেগুলো ফেরত দেয় নাই, আমি দাবিও রাখি নাই। ব্যাপারটা হলো দেখেন, তার মানে সব প্রান্তিক খামারই খারাপ না, না কোনো প্রান্তিক খামারই খারাপ না, কিন্তু তাদের যে মানে ব্যবসায়িক যে নীতিটা সেটা হয়তো বা তারা ঠিক মতো ইয়া করতে পারে না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রান্তিক খামার থেকে একজন ঢাকার কেউ যদি কোরবানির গরু কিনেন, একই দামে আমার কাছ থেকে কিনেন,